গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যুতে অর্জিত হয়নি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা। ক্ষমতাচ্যুত সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লাইকে সবসময় প্রমোট করে এবং ফসিল ফুয়েল বেস, কারণ ওখান থেকে 2টা বা 3টা পর্যায়ে তারা কমিশন পায়। হিসাব বুঝে নেওয়ার যদি বিআরসিপি স্টেক হোল্ডারদের নিয়ে যদি এরকম তদারকি কমিটি থাকতো, মনিটরিং কমিটি থাকতো, তাহলে এই বিষয়গুলো যথাযথ হতো। স্বাস্থ্য খাত সংস্কারে জাতীয় নাগরিক কমিটির একগুচ্ছ সুপারিশ। গুরুত্ব পাবে গুণগত চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য পারিশ্রমিক। বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগ এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। কেউ মন্ত্রী, কেউ কৃষক, সেই জন্য তার চিকিৎসায় কোনো পার্থক্য হবে না। তারা একই ধরনের চিকিৎসা পাবেন রোগ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। পড়তির দিকে মোটা চালের বাজার। সরু জাতের দাম কমাতে ব্যবসায়ীদের অনীহা। আমদানি ও সরকারি সংগ্রহ অভিযানের প্রভাব নেই মোকাবে। মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় রংপুরে প্রাণ যায় শিশু সাইমার। প্রেমিকের হাতে খুন হন দেলোয়ারা। জিজ্ঞাসাবাদে লোমহর্ষক তথ্য দিল আতিকুর। চাঁদপুরে গেল 4 বছরে আবেদন করেও পাসপোর্ট নেননি 1000-এর বেশি গ্রাহক। করা যাচ্ছে না যোগাযোগ। প্রত্যেক ঠিকানায় নোটিশ জারি করছে কর্তৃপক্ষ। নাটোরের লালপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ক্ষতবিক্ষত পদ্মার চর। নদীতে বিলীন বিস্তীর্ণ জমি। সেনাবাহিনী ও প্রশাসনের অভিযানে জনমনে স্বস্তি। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় চয়ন ইসলামকে। ওই বাড়িতে পরিবারসহ 2 মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এই এমপি। রোববার রাত 11টা আত্মগোপনে থাকা সাবেক এক এমপি সন্ধানে গাজীপুর শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় পুলিশের অভিযান। পরে এখান থেকেই গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ভবনের 4 তলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন। পরিবার সহ গেল 2 মাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি। জানতে পারি আমাদের মাওলাতে মাঠের মসজিদ এলাকায় সিরাজগঞ্জ 6 আসন শাহজাদপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে অবস্থান করছে। তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় জয়নাল আবেদিন স্যারকে অবগত করি। আপনারা এখানে কতদিন যাবত অবস্থান করছেন? 2 মাস যাবত। এই বাড়ি কি আপনার কোনো আত্মীয় স্বজন? মানে কি হয় আপনার এই বাড়ি মালিক? কোনো সুযোগ নেই। পুলিশ জানায়, সাবেক এমপি চয়নকে নেওয়া হয়েছে শ্রীপুর থানায়। জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্নাকেও থানায় নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশ্রয়দাতাদের বিষয়েও। 5 তলা ভবনের 4 তলায় আমরা সিরাজগঞ্জ 6 আসনের এমপি চয়নকে গ্রেপ্তার করি। সাথে তার ওয়াইফকে আমরা হেফাজতে নেই এবং একই বিল্ডিংয়ে 3 তলায় আমরা গিয়ে যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার সক্ষম হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, চাঁদাবাজি সহ চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টে রাতে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার রাত 8:30টার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে মোহাম্মদ জীবনকে আটক করা হয়। জীবন সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও সদরের সবুজবাগ, কুমিল্লা টিলা, ন্যালসি বাজার সহ বিভিন্ন স্থানে টহল দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কয়েকটি স্থানে বসানো হয়েছে চেকপোস্টও। চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকার জাফর কলোনিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, আগুন কিভাবে লাগলো জানা গেল কিনা এবং কেউ কি হতাহত হয়েছে কিনা? ইশরাত, যারা প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী তারা আসলে বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত এবং 6:30টার কিছুটা পরে এই আগুনের আসলে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে কিন্তু আধা ঘন্টার মধ্যেই আগুন একেবারে পুরোপুরি নির্বাপনে আনে। এই মুহূর্তে দেখছেন যে জায়গাটিতে আগুন লেগেছে জাফর কলোনি, সেখানের 5টি ঘর অর্থাৎ 5টি পরিবার থাকতেন একটি ঘরে আলাদা আলাদা রুমে। সেই একেবারেই পুরো ঘরটি আসলে একেবারে ভস্মীভূত হয়েছে। এখান থেকে 5 জনকে আহত অবস্থায়, অর্থাৎ আহত বলতে আসলে তারা কেউ দগ্ধ এমনটি আসলে ফায়ার সার্ভিস কিংবা এখানকার যারা স্থানীয়রা তারা আসলে বলেনি। হয়তো অচেতন অবস্থায় একজনকে পাওয়া গেছে, বাকিদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে খুব দ্রুততার সাথে এখানে আগুন নিভিয়েছে, যদিও বা এটি মূল সড়ক থেকে অনেকটা বেশ ভিতরেই রয়েছে। তবে আশেপাশে পানির যে উৎস সেটি কাছাকাছি থাকায় আগুন নিয়ন্ত্রণে খুব বেশি সময় লাগেনি। আমরা একটু কথা বলতে চাই, আপনার ঘর থেকেই তো মূলত আগুনের সূত্রপাত, কিভাবে লাগলো, কি হলো? সকালে আমি ঘুম থেকে উঠেই দেখতেছি আমার কারেন্টের যেই বোর্ড থেকে আগুন ধরছে। তারপর আমি বের হওয়ার পর পুরো সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুনছিলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পরপরই আসলে স্থানীয়রা সহ প্রথমেই আসলে স্থানীয়রা এগিয়ে এসেছেন, পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে দ্রুততার সাথেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে পরে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি হয়তো স্থানীয় কিংবা যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো। তবে বেশ বড় ধরনের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এড়ানো সম্ভব হয়েছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছেন, দুজনেরই আসলে যৌথ চেষ্টাই এই বড় ক্ষতি থেকে আসলে বাঁচার গেছে। আশেপাশে আরো বেশ কিছু কাটা ঘর রয়েছে, তবে সেগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিস আশেপাশে আগুন ছড়াতে দেয়নি। ইশরাত, ধন্যবাদ আপনাকে সুমন। অনেক ঢাক ঢোল পিটিয়ে বিদ্যুৎ খাতে সফলতার গল্প বলা হলেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাংলাদেশ। যদিও 2020 সালের মধ্যেই মোট জ্বালানির 10% নবায়নযোগ্য খাত থেকে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিশেষজ্ঞরা বলছেন সদিচ্ছা না থাকায় এই খাতে অগ্রগতি হয়নি। সহকর্মী তাজনুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। গেল 2 দশকে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। গেল বছর একদিনে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের খবর জানিয়েছিল পিডিবি। আর এই উৎপাদনের প্রায় পুরোটাই আসছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য 2030 সালের মধ্যে 6.73% থেকে 21.85% গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্য। এই অবস্থায় আমদানি নির্ভর জ্বালানির ব্যবহার কমানো সবচেয়ে জরুরি। দেশের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা মেটাতে এই খাতকে নবায়নযোগ্য খাতে রূপান্তর করাও অপরিহার্য। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে গেল বছরগুলোর কর্মতৎপরতা আশাবাদী হওয়ার মতো নয়। প্রশ্ন হলো, এ খাতে কেন ব্যর্থ হলো দেশ? লক্ষ্যে পৌঁছালাম কোথায়? আমরা সোলার হোম সিস্টেমে মডেল হয়ে গেলাম বিশ্বে। সেই সোলার হোম সিস্টেম চোখের সামনে দেখলাম অবসলেট হয়ে গেল, মানুষ রিফিউজ করলো। কিন্তু সোলার হোম সিস্টেম দিয়েই আসলে আমাদের দেশের তৃণমূল মানুষের বিদ্যুতের চাহিদা মেটানো যেত এবং তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেত যদি প্রযুক্তিগতভাবে যথাযথভাবে তার মান উন্নয়ন করতাম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। অর্থ ব্যয়ে যথেচ্ছ অনিয়ম অগ্রযাত্রার পথে বড় বাধা। সাথে নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব তো আছেই। নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছে এবং সরকারের যারা উচ্চ মহলে গত 15-16 বছর বা আগেও দেখেছি আমরা যে তারা সবসময় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লাইকে সবসময় প্রমোট করে এবং ফসিল ফুয়েল বেস, কারণ ওখান থেকে 2টা বা 3টা পর্যায়ে তারা কমিশন পায়।
কিন্তু রিনিউয়েবল এনার্জিতে আপনি শুধু একটা লেভেলে কমিশন তারা পায়, সেটা হলো অনুমোদনের সময়। বিআরসির নেতৃত্বে যে বিআরসির ক্ষমতা দেওয়া আছে, পরিকল্পনা অমুক তমক সব এগুলো তাদের অনুমোদন করা, দেখানো, যাচাই বাছাই করা, এইসব প্রক্রিয়ায় যদি প্রকল্প নেওয়া হতো, প্রতিটা পাই পয়সা হিসাব বুঝে নেওয়ার যদি বিআরসিতে স্টেক হোল্ডারদের নিয়ে যদি এরকম তদারকি কমিটি থাকতো, মনিটরিং কমিটি থাকতো, তাহলে এই বিষয়গুলো যথাযথ হতো। অর্থাৎ মানুষের অংশগ্রহণ দরকার, মানুষের ক্ষমতায়ন দরকার। দেশীয় অর্থের উপর নির্ভর না করে বিদেশি বিনিয়োগ আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সরকার যদি 2041-এ যদি বা 40-এ যদি 40% করতে চায়, এভারেজে প্রতি বছর প্রায় 1 থেকে 1.6 বিলিয়ন ডলার লাগবে। হয় ইন্টারনাল ব্যাংকগুলি থেকে পাবে, অথবা সরকার নিজে বিনিয়োগ করবে, অথবা বিদেশি বিনিয়োগ আসবে। তো তিনটার একটা রিনিউয়েবল এনার্জি একটা ফাইন্যান্স রোডম্যাপ থাকা উচিত ছিল, স্ট্র্যাটেজি থাকা উচিত ছিল। অর্জনের সীমাবদ্ধতা নিয়ে সরল স্বীকারোক্তি ইটকলের। বাংলাদেশের সোলার রুফটপের সূচনা হয় আসলে হাউস হোল্ড রেসিডেন্সিয়াল। আমার মনে হয় সেটার কিছুটা ব্যর্থতা এই রিনিউয়েবল এনার্জির যে গতি বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটাকে একটা অবস্টেকেল হিসাবে কাজ করে। সামহাও বাংলাদেশে এই ট্রাস্ট বা কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় এই পার্টিকুলার প্রজেক্টের ফেলিয়ারের কারণে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে টেকসই শক্তির অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রী থেকে সাধারণ জনগণ সকলের জন্যই থাকবে একই চিকিৎসা ব্যবস্থা। আধুনিক অ্যাম্বুলেন্স, প্রান্তিক জনগোষ্ঠীর গুণগত চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য পারিশ্রমিকের প্রস্তাবনা জানিয়ে স্বাস্থ্য খাত সংস্কারে সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সম্প্রতি কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা বিষয়গুলো নিয়ে কথা বলেন যমুনা টেলিভিশনে। জানান, এই প্ল্যাটফর্ম থেকে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্পর্কিত কন্টেন্ট তৈরি করে ভীষণ জনপ্রিয়তা পাওয়া তাসনিম কেন রাজনীতিতে আসলেন জানিয়েছেন সেটাও। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। করোনা রোগীর অক্সিজেন কমে গেলে সে দ্রুত খারাপের দিকে যায়। করোনাকালীন ভ্যাকসিন নিয়ে সচেতনতায় একের পর এক কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলেন জনপ্রিয়। ঢেউয়ের সাইজ দেখে বুঝতে পারবেন, গুলি লাগলে তাৎক্ষণিকভাবে কি করবেন সেটা জানাতে ভিডিওটা করছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও দেশের বাইরে থেকে রেখেছেন সক্রিয় ভূমিকা। যেই জায়গাটাতে গুলি লেগেছে সেই ছিদ্রটা বন্ধ করতে হবে। বলছি ডাক্তার তাসনিম জারার কথা। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন, একই সাথে নেন ক্লাসও। তবে 5 আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার যুক্ত হয়েছেন রাজনীতিতে। কেন এই সিদ্ধান্ত? ডাক্তার হিসেবে আমি শুধুমাত্র আমার যে রোগীরা আছেন তাদের সেবাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগ এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। কেউ মন্ত্রী, কেউ কৃষক, সেই জন্য তার চিকিৎসায় কোনো পার্থক্য হবে না। তারা একই ধরনের চিকিৎসা পাবেন রোগ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। সম্প্রতি স্বাস্থ্য খাত সংস্কারে তার নেতৃত্বে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি। প্রস্তাবনার সুপারিশগুলো কেন গুরুত্বপূর্ণ জানাচ্ছিলেন তাও। অ্যাম্বুলেন্সে আমাদের এখন যেমন হয় যে একটা পরিবহনের মতো, একটা ট্রান্সপোর্টের মতো আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু রোগী হাসপাতালে আসার আগেই কিন্তু সেই যদি দক্ষ প্যারামেডিক থাকে তারা সেখানেই ইসিজি করে কিছু লাইফ সেভিং ওষুধ চিকিৎসা সেখান থেকে শুরু করা সম্ভব। কালক্ষেপণের কারণে যাতে ডিসেবিলিটি, মর্টালিটি না বাড়ে সেজন্য আমরা একটা বিস্তারিত প্রপোজাল দিয়েছি। তারপরে আমরা আরেকটা জিনিসের উপর খুব গুরুত্ব দিয়েছি যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে কোঅর্ডিনেটেড করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, সেখানে তার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা তার শারীরিক সমস্যা হয়েছে, যা চিকিৎসা হয়েছে, যা টেস্ট হয়েছে সব কিছু এক জায়গায় থাকবে। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিয়েছি, যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন তাদের অধিকারটাও আমাদের নিশ্চিত করতে হবে। ডাক্তার তাসনিম জানালেন, নতুন রাজনৈতিক দল করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে, যেখানে দেশের সাধারণ মানুষের চাহিদার মূল্যায়ন করা হবে। ইতিমধ্যে দলের নাম ও মার্কা নির্ধারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু উপায়ে নেওয়া হচ্ছে জনতার মতামত। সবাই একটা পরিবর্তন চাচ্ছে নতুন একটা রাজনৈতিক দল আসুক।
এবং এই নতুন রাজনৈতিক দলটার গঠনের প্রক্রিয়াটাও আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে করতে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কী ধরনের দল তারা চান। এই এক্সারসাইজগুলো আমরা করছি। আমরা সপ্তাহব্যাপী একটা কর্মসূচি নিয়েছি যেখানে আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে চাই এবং দল গঠনের একদম প্রাথমিক পর্যায়েই আমরা এই লিসনিং এক্সারসাইজটা করতে চাই যাতে দলটা জনগণের হয়। ডাক্তার তাসনিম বিশ্বাস করেন আগামীর বাংলাদেশ তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে, তবে সেই এগিয়ে যাওয়ার সমর্থন থাকতে হবে সব প্রজন্মের মানুষের। সবাই যাতে স্বপ্ন দেখতে পারেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, বাংলাদেশের নেতৃস্থানীয় পর্যায়ে যেতে পারি, এই পরিবর্তনটাই আমরা চাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরু চালের দাম কিভাবে কমবে তা কেউ জানে না। ব্যবসায়ীদের যেন দাম কমাতে বেশ অনীহা, অথচ আমদানি হয়েছে বিপুল পরিমাণে। আরও চাল আসার খবর মিলছে হরহামেশাই। যদিও ব্যবসায়ীদের যুক্তি, চিকন চালের নামে বিদেশ থেকে যা আসছে তা ক্রেতাদের পছন্দ না। দেশি চালের সাথে দামের পার্থক্য বেশ কম, তবে মোটা চালের দাম কমেছে। কেজি প্রতি দাম পড়বে 60 টাকার আশেপাশে। চালের বাজার নিয়ন্ত্রণে কি না করছে বাংলাদেশ। বন্যার পর যোগানের ধাক্কা সামলাতে ছাড় দেওয়া হয়েছে শুল্ক, যেন আমদানিতে আগ্রহী হন ব্যবসায়ীরা। কিন্তু তাতেও সাড়া মিলছে কম। ফলাফল, সরু চালের দামে কোনো লাগাম নেই। যদিও সুখবর, মোটা চালের পাইকারি বাজারে বলা হচ্ছে ভারত থেকে আরও চাল আমদানির খবরে বাজারে পণ্য বেশি ছাড়ছেন মিলাররা। সে সুবাদে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে আটা, স্বর্ণা ও পাইজামের দর। তবে মিনিকেট কিনতে গিয়ে নাবিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। 100 টাকা ছুঁই ছুঁই নাজির শাইলের কেজি। 28 পাইজাম, তারপরে ফুটিক, এইগুলি আপনার কেজিতে 2-3 টাকা করে কমছে। চালের দাম কমার মূলত কারণ হলো ইন্ডিয়ান চালের প্রভাব। ইন্ডিয়ান চালটা আমাদের বাংলাদেশের চালের চেয়ে দাম কম। এই চালটা যদি কাস্টমার নেয়, নিয়ে সেটা বেচলে কিছু লাভ হয়। এতদিন ভাবছিল যে ইন্ডিয়ান চালটা আসবে না, যার কারণে চালটা ধীরে ধীরে প্রতিদিনে বাড়ছে, দ্রুত গতিতে বাড়ছে। পকার বাদে আপনার 8 টাকা, 10 টাকা, 12 টাকা কেজি বাইরে গেছিল। যদিও পাইকারি পর্যায়ে দাম কমার কোনো সুফল নেই খুচরা পর্যায়ে। গত সপ্তাহের মতোই গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা দরে। পাইজাম ও আটাশের কেজি 60 থেকে 62 টাকা। 10 টাকা বাড়াইয়া 2 টাকা কমাইলে তো এটা কোনো কমের মধ্যে পড়ে না। বাড়ানোর সময় তো বাড়ে বেশি, কমার সময় তো খবর নাই কয় টাকা কমবো, মানে কমে না, 1 টাকা কমে, মানে বাড়ে 5 টাকা, 10 টাকা। বাজারে 10 টাকা, 12 টাকা কেজিতে বাইরে গেছে, কমেছে 50 পয়সা, 1 টাকা। গুটি স্বর্ণ বিক্রি করতেছি আপনার মানে 50 থেকে 55 টাকা, আর আটাশগুলো আপনার 60 থেকে 62 টাকা বিক্রি করতেছি। মিলারদের দাবি, সরকারি সংগ্রহ শেষ হওয়ায় হাটে বেশি ধান বিক্রি করছে কৃষকরা, তাই যোগান বেড়েছে। আমদানি বাড়লে বুড়ো মৌসুম শেষ হলে নিয়ন্ত্রণে আসবে চালের বাজার। গৃহস্থর ঘরত যেগুলা ধান আসলো ওরাও কম বেশি যেটাই আছে বেশি, এখন বড় ধান লাগানো এইদিকে ব্যস্ত। এলসিও আসা ওরাও প্রোটেকশন বাড়িচ্ছে। এই বাড়ার কারণে ধানের বার থমথমা, মানে কেজিকে 2 টাকা 3 টাকা করে কমে গেছে। বাজার নিয়ন্ত্রণে চলতি অর্থ বছরে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই কাল হয় শিশু সাইমার। শেষ রক্ষা হয়নি মায়েরও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও। এই ঘটনা রংপুরের পীরগঞ্জে। অভিযুক্ত আতিকুরকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে মাসখানেক আগে হত্যা করা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নদী থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির মায়ের বিচ্ছিন্ন করে ফেলা মাথাও। রংপুরের পীরগঞ্জের চত্রাবাজার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে শুক্রবার মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশ্চিত হওয়া যায় নিহতের নাম দেলোয়ারা। শুরু হয় তদন্ত। এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। পুলিশ জানায়, কয়েক মাস আগে যাত্রাদলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল 6 বছর বয়সী মেয়ে সায়মা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সায়মাকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা। আতিকুরের দেয়া তথ্যানুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। প্রচণ্ড মারধর করেছে, এক পর্যায়ে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায়
এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল। তো রাত যখন হয় গভীর, সে এক ফাঁকে হচ্ছে বাচ্চাটাকে তার বাড়ির পাশেই বাচ্চাটাকে একদম ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয়। পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তোবা তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল। আতিকুর এলাকায় জুয়ারি হিসেবে পরিচিত। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পুড়িয়ে দেয়া হয় আতিকুরের বাড়ি। নির্যাতনকারী, নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার হওয়া উচিত, কারণ এরকম হত্যাকাণ্ড যেন আর জীবনে কোথাও না ঘটে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা উদ্ধার করতে পারি। অফিসার ইনচার্জ নিজেই মামলাটি তদন্ত করতেছে, আর আমাদের সার্কেল এসপি উনি তদারকি করতেছে। দেলোয়ারার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। যাত্রাপালায় ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নোয়াখালীতে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কবিরহাটের ছবির পাইক গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন জহির উদ্দিন বেচুকে পিটিয়ে জখম করে স্থানীয়রা। পরে গাছের সাথে বেঁধে রাখা হয় তাকে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেন নিহত জহিরের মা। অজ্ঞাত আসামি করা হয় আরও 20 থেকে 25 জনকে। পরে অভিযানে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার রাতে 2 মাসের বকেয়া পাওনার দাবিতে সড়ক অবরোধ করে সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন যাত্রীয় চালকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসন শ্রমিকদের সাথে আলোচনা শুরু করে। শ্রমিকরা জানায়, বারবার বকেয়া বেতন পরিশোধের কথা বলেও তাল বাহানা করছে মালিক পক্ষ। একাধিকবার দাবি জানিয়েও এর কোনো সুরাহা না হয় বিক্ষোভ করেন তারা। নিয়ম অনুযায়ী পাসপোর্ট তৈরির পর খুদে বার্তা গেলে 3 মাসের মধ্যে পাসপোর্ট গ্রহণ করার কথা, কিন্তু চাঁদপুরে 2021 থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত অনেকেই তাদের পাসপোর্ট নিচ্ছেন না। সেদিকে পাসপোর্ট গ্রহণ করতে ফোন করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না। তাই প্রত্যেক গ্রাহকের ঠিকানায় নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। আবেদন ফরম জমা দেয়া, ছবি তোলা কিংবা পাসপোর্ট উঠানো সহ নানা কাজে প্রতিদিনই থাকে গ্রাহকদের এমন ভিড়। পরিসংখ্যান অনুযায়ী গেল 4 বছরে 87,500 মানুষ পাসপোর্টের জন্য আবেদন করে, কিন্তু এর মধ্যে অন্তত 1,000 গ্রাহক তাদের পাসপোর্ট গ্রহণ করতে আসছেন না। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে 3টি সমস্যা শনাক্ত করেছেন কর্মকর্তারা। 3টা সমস্যা দেখতেছি, যাদের পাসপোর্ট করে এরা অন্য যেসব কর্মক্ষেত্রে কাজ করে সেসব জেলায় চলে গেছে, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি, ওনারা অসুস্থর জন্য আসতেছে না। আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মারা গেছে। এমন সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রের ব্যস্ততা বা জরুরি কোনো কারণে যে সকল আবেদনকারী পাসপোর্ট গ্রহণ করতে পারেনি তাদের জন্য বিষয়টি শিথিল করা হয়েছে বলে জানান উপপরিচালক। আবেদনকারী যদি নিজে না আসতে পারে, হয়তো সে চাকরি উপলক্ষে অন্য জেলায় চাকরি করে, সে আসতে পারছে না, তো সে যেন তার বাবা, আপন বাবা মা অথবা আপন ভাই বোন অথবা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী একজন একজনের পাসপোর্ট যেন নিতে পারে এনআইডি দিয়ে। আমরা সে বিষয়ে আমরা আবেদনকারীকে অবহিত করছি। আগামীতে পাসপোর্টধারীর মোবাইল নাম্বার এবং জরুরি প্রয়োজনে যে নাম্বারটি দেয়া হবে, 2টি নাম্বারে মেসেজ যাওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তাদেরকে অনুরোধ করতে চাই যেন তারা 2টা নাম্বার ব্যবহার করেন, আবেদনকারীর নাম্বার, জায়গায় আবেদনকারীর নাম্বার থাকবে এবং জরুরি প্রয়োজনে যার সম্পর্কে দেওয়া থাকবে, বাবা মা ভাই বোন, তার নাম্বার যেন দেয়।
সংশ্লিষ্ট দপ্তর জানায় চাঁদপুরের ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেও সাঁটানো হবে তালিকা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। ফল ব্যবসায় মন্দাভাব চরমে। শুল্ক বৃদ্ধির পর চট্টগ্রাম বন্দর দিয়ে কমেছে আমদানি। বিদেশি ফলের সরবরাহ স্বল্পতার কারণে একদিকে দাম চড়া, অন্যদিকে বেচাকেনা নেমেছে অর্ধেকের নিচে। বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে 14 ফেব্রুয়ারি থেকে আমদানি ও খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমূলের সবচেয়ে বড় পাইকারি বাজার স্টেশন রোডে, যেটি ফলমন্ডি নামে পরিচিত, আছে শতাধিক আড়ত। মাস কয়েক আগেও এখানে বেচা কেনা ছিল জমজমাট, দিনরাত ব্যস্ত থাকতেন আড়তদার ও শ্রমিকরা। তবে ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পর থেকে পাল্টেছে চিত্র। সরবরাহ কমার পাশাপাশি বেচা কেনা নেমেছে অর্ধেকের নিচে। মালের দাম বেশি হওয়াতে আমরাও মাল নিতে পারতেছি না। আমাদের দোকান ভাড়া অনেক বেশি, খরচ, স্টাফ খরচ, যাবতীয় খরচ বেশি। মাল না নেওয়ার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। প্রতি কার্টনে 1000, 1500, 2000 টাকা মতো বেড়ে গেছে, যার কারণ সাধারণ পাবলিক এগুলো বেচা বিক্রি করতে পারতেছে না। এখানে কাস্টমার কম আসতেছে। 2 দিন না তো আপনার, আরো যদি 2 মাসও যদি বন্ধ থাকে এখানে প্রভাব পড়বে না, কারণ আগে মাল নিতে একজনে 50 কার্টন, এখন সে নিচ্ছে 2 কার্টন। মাল যা আছে তা তো বিক্রি হইতেছে না। মাল এখন আমাদের এখানে দেখেন যে 100 কার্টন মাল ছিল, এখনো রয়ে গেছে 60-70 কার্টন। খুচরা বিক্রেতাদের দাবি, শুল্ক বাড়ানোর পর সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। মাঝখানে 2 দিন খালাস বন্ধ থাকায় বাজার আরো চড়া। মালের দাম অনেক বেশি, আমরা করতে হয় না, ফ্রি করে বেশি লাভ করতে পারি না, আর লস দিয়ে পরে কিনছি, অল্প কিনছি, বেশি কিনতে পারি না। দাম যেহেতু বাড়তি, খালাস হইতেছে না, মাল দাম প্রচুর বাড়তি। আমরা যারা খুচরা বাজারে বিক্রি করি, মনে করেন কষ্ট হয়ে যাচ্ছে বলতে হাজিরা নেওয়া যায় না সারাদিন ইয়ে করে ব্যবসা করে। বর্ধিত শুল্ক প্রত্যাহার দাবিতে ফল ব্যবসায়ীরা মিছিল সমাবেশও কম করেননি। দাবি না মানলে আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। এরপরও যদি দাবি দেওয়া মানা না হয়, আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল ডেলিভারি বন্ধ করে দিব আমরা, এবং আমরা আমদানিকারকদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি যাতে এলসি না করে। আমদানিকৃত ফল খালাস বন্ধ হলে কন্টেইনার জটের শঙ্কায় বন্দর কর্তৃপক্ষ। এইভাবে কন্টেইনার যদি রেফার কন্টেইনার ডেলিভারি না যায়, তাহলে এগুলা অনির্দিষ্টকালের জন্য ওগুলো জমতে থাকবে। তো আমরা চাই এগুলা দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি যাক, আর এগুলার একটা টাইম লিমিটও থাকে, নাইলে এই ফলাদিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। একের পর এক কঙ্কাল চুরির ঘটনা, মিলছে না কোনো সুরাহা। 2-1জন গ্রেপ্তার হলেও চুরি যাওয়া কঙ্কালগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে চুরি হয়েছে 3টি কঙ্কাল। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 জন। কয়েকদিনের ব্যবধানেই ভোলায় পারিবারিক কবরস্থান থেকে চুরি হলো 2 নারীর মরদেহ। এমন ঘটনায় স্তব্ধ স্বজনরা। যেন দ্বিতীয় দফায় মেয়েকে হারালেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম। মেয়ের মৃত্যু শোক কাটেনি এখনো, এর মাঝেই কবর থেকে চুরি হলো মরদেহ। গেল বছর ক্যান্সারে মারা যান 3 সন্তানের জননী হাজেরা বিবি। ভোলার দৌলত খানে শতবর্ষী পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে। বছরখানেক আগে মারা যাওয়া শাহনাজ বেগমের কবরও ছিল পাশে। কবরস্থান থেকে গায়েব 2 নারীর কঙ্কাল, খোঁড়া হয়েছিল আরও 3টি। এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। তোমরা কি গো বাবা, আমি খুঁজে পাইছি রে, খাওয়াইছি রে বাবা, আমার 3 নানাত তুইয়া আছে। রাত্রে কারা জানি কবর খুইরা কাকির দেহ নিয়ে গেছে। আমরা এটার কঠিন বিচার চাই। দেখলাম যে আমাকে দরিদ্র ঘটনা এই ঘটছে, যে লাশ রাত্রে আধারে চুরি করে লইয়া যায়। যারা এই কবরস্থান থেকে লাশ নিছে তাদেরকে ধরে এই আইনের আওতায় কঠিন শাস্তি দেওয়া হোক। কঙ্কাল চুরির ঘটনার খবর মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে। স্থানীয়রা বলছেন দেশজুড়ে একাধিক চক্র জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 2-1জন ধরা পড়লেও মূল হোতারা থেকে যায় আড়ালে। এমনকি উদ্ধার করাও যায় না চুরি যাওয়া কঙ্কালগুলো। এই যেমন 4 ফেব্রুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে 3টি কঙ্কাল চুরির রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। তবে পুলিশ বলছে চোর চক্রকে ধরতে সচেষ্ট তারা। স্থানীয় লোকের সন্দেহে 2 জন লোককে আটক করা হয়েছে এবং তাদেরকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি
এবং 7 দিনের রিমান্ডের আবেদন করেছি। আগামী 13 তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য আছে। আমরা আশা করছি এই ঘটনার মূল অপরাধী যারা তাদেরকে আমরা সমাপ্তপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হব। অফিসার ফোর্স সেখানে গিয়ে তাদের তদন্ত অব্যাহত রেখেছে। ভুক্তভোগী পরিবার থেকে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করে নেই। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কঙ্কাল চুরির মতো ঘটনা ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দিকে নয়, স্থানীয়দেরও চোখ কান খোলা রাখার তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুড়িগ্রামের 2 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তরের জন্য সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা। এতে একদিকে পূরণ হচ্ছে তেলের ঘাটতি, লাভবান হচ্ছেন কৃষকরাও। সরকারি বেসরকারি সহায়তায় পতিত নিচু জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, চাষ বৃদ্ধি পাওয়ায় উর্বরতা বাড়বে ফসলি জমির। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রায় 15,000 হেক্টর আবাদি জমি, বেশিরভাগই 1 ও 2 ফসলি। আমন ও বোরো ধান চাষের মাঝামাঝি সময়ে পড়ে থাকত এসব জমি, সেগুলোকে 3 ফসলি করতে এবার সরিষার আবাদ শুরু করেছেন চাষিরা। কৃষকরা জানান, নিচু অঞ্চল হওয়ায় বর্ষার পরও কয়েক মাস জলাবদ্ধ থাকে জমিগুলো। এবার পানি শুকিয়ে যাওয়া মাত্রই সেখানে সরিষা বুনেছেন চাষিরা। বীজ, হাল চাষ, সেচ, ওষুধ মিলে বিঘা প্রতি খরচ হয়েছে 5 থেকে 6,000 টাকা। 7-8 মণ ফলন পাওয়ারও আশা তাদের। আবাদ করে 2 খন 3 খন জানে না, সরকারি বেসরকারি এটাও সুযোগ সুবিধা পায় নাই। তো যেমন এবারে যে আমি শস্য সুযোগ সুবিধা পাচ্ছি, আমি করছি, আরো 2-1 জনে করছে। ধান কাটিয়া ধান ছাড়া আর কিছু হইতো না, 2 ফলা। এখন আমরা এবারের জন্য আমরা শস্য আবাদ করছি। সরিষা চাষ বাড়াতে সরকারি বেসরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে নিয়মিত। বাড়ি 7, 9 ও 14 জাতের সরিষা চাষ হয়েছে। কৃষকরা বলছেন, এর মধ্যে বাড়ি 14 জাতের ফলন বেশি, সময়ও লাগে কম। তা বাড়ি 14 অল্প সময় হয় বলিয়া এইটাই চমৎকার। বড় আবাদের কোনো ব্যাঘাত হবে না, ওটা সঠিক সময় করা যাবে। সাদাটা হলো বাড়ি 14, হলুদটা হলো বাড়ি 9, এবং আইল থেকে আমরা 5-7 ফিট দূর থেকে এই সংগ্রহ করে এলেন। সংগ্রহ করার পর আগাছা, দুর্বল গাছ এবং আগাছা তুলে ফেলি, সবল গাছটা রেখে দেই। কৃষি কর্মকর্তার দাবি, 2 ফসলি থেকে 3 ফসলিতে রূপান্তর হওয়ায় জমির উর্বরতা যেমন বেড়েছে, তেমনি রক্ষা হচ্ছে পরিবেশের ভারসাম্য। আমনের যে আগাম জাতগুলো আছে সেগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, যাতে কৃষক আমনের আগাম জাতটা করে বোরোর আগে মাঝখানে তারা একটি বাড়তি ফসল সরিষা করতে পারে। তাতে আমাদের তেল ফসলের যে আমদানি নির্ভরতা সেটি আমরা আশা করছি যে কমে যাবে। চাষিরা দুইভাবে লাভবান হচ্ছে, আর্থিকভাবে লাভবান হচ্ছে, জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পরিবেশ বান্ধব যে কৃষির উন্নয়ন সেটা হচ্ছে। জেলায় চলতি মৌসুমে 25,635 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাটোরের লালপুরে ক্ষতবিক্ষত পদ্মার চর, বছরের পর বছর অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করেছে প্রভাবশালীরা। এতে নদীতে বিলীন অনেক জমি। ক্ষতিগ্রস্ত চাষিরাও সেনাবাহিনী ও প্রশাসনের অভিযানের পর স্বস্তি ফিরেছে জনমনে। চরাঞ্চল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। লালপুরে পদ্মার বুকে জেগে ওঠা চর, যতদূর চোখ যায় শুধুই ধুধু বালু। এসব চরের কোথাও জমি কেটে বানানো রাস্তা, কোথাও বা নির্বিচারে উত্তোলন করা হয়েছে মাটি, সাথে ড্রেজার বসেও অবৈধভাবে বালু তুলেছে প্রভাবশালীরা। বিলমারিয়া, চরজাজিরা, গৌরীপুর, লক্ষ্মীপুর, দক্ষিণ লালপুর সহ আরও কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরেই ছিল এমন চিত্র। খনন যন্ত্রে ক্ষতবিক্ষত অনেক জমি, বালু আর মাটির স্তূপ কিছুদূর পরপর। অনেক লোকজন আসতো, পিস্তল বের করতো, আমাদের তাড়তো, আমার এলাকার ছেলেপেলে তাড়তো, পুরা রাহাজানি করে এগুলি সব করছে। বাধা সৃষ্টি করেছে, বলেছে তোর জমি কিসের, আমরা মাটি কাটবো, তোরা যা পারিস তাই করে। বলিছে যদি বলিছে জমি এলা আমরা কাটতে দেবো না, ধরি মারিছে। আমাদের জমি ছিল তো, কোনটা এই সবই। এখন কি হয়েছে? এখন নদী। অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে হাজারো হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। সম্প্রতি সেনাবাহিনীর অভিযানের পর বদলেছে দৃশ্য, স্বস্তি ফিরেছে জনমনে।
আমাদের জমিতে আমরা আগে আসতে পারি নাই, তবে এখন সেনাবাহিনী থাকার পরে আমরা এখন জমিতে আসতে পারছি, চাষবাস করতে পারছি, আবাদও করতে পারছি। চলাফেরা খুব সুবিধা হয়েছে, এখন নিশ্চিন্ত, এখন রাত 10টা নাই 11টা নাই, সব সময় এখন আর কোনো ঝামেলা নাই। ভরাট বালু তোলা বন্ধ হয়ে গেছে, আমরা চাচ্ছি এই ভরাট বালু যেন না উঠে। নাটোরের জেলা প্রশাসক জানালেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টহল জোরদার করা হয়েছে, জড়িতদের ধরতেও চলছে অভিযান। জনগণ চাষাবাদ করতে পারছে, নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এই অবৈধ বালু তোলা বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার আছে। লালপুরে পদ্মার গহীনে অনুমোদনকৃত বালুমহল রয়েছে একটি, বাকি জায়গাগুলোতে অবৈধভাবে দিনের পর দিন বালু তুলেছে প্রভাবশালীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আবারও গণকবরের সন্ধান পাওয়া গেল লিবিয়ায়। দুটি গণকবর থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 50 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। দেশটির উত্তরাঞ্চলীয় সর্ববৃহৎ কুফরা জেলায় সন্ধান মেলে দুটি গণকবরের। একটি ফার্মে সন্ধান পাওয়া প্রথম গণকবর থেকে উদ্ধার করা হয় 19টি মরদেহ। তার একদিন পরই কাছাকাছি একটি মরুভূমি থেকে উদ্ধার করা হয় বাকি অভিবাসন প্রত্যাশীদের মরদেহ। কুফরা জেলার নিরাপত্তা বিভাগের প্রধানের সংখ্যা অন্তত 70 অভিবাসন প্রত্যাশীর কবর আছে এই এলাকায়। ধারণা করা হচ্ছে বেশিরভাগ হতভাগ্যদের গুলি করে হত্যা করা হয়েছে। মানব পাচারের জন্য পরিচিত অঞ্চলগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। গত এক দশকে অবৈধ অভিবাসীদের ইউরোপ যাত্রায় প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। উন্নত জীবনের আশায় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা বেছে নেন ঝুঁকিপূর্ণ এই পথ। যুদ্ধবিরতির মাঝেই আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটিতে আইডিএফের ছোড়া গুলিতে নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি। গাজা সিটির জায়তুন এলাকায় হয় এই ঘটনা। তারা সবাই অন্যান্য স্থান থেকে উত্তর গাজায় নিজেদের ঘরে ফিরছিলেন। গাজার উত্তরাঞ্চলের প্রবেশপথ নেতজারিম করিডোর থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা, তাই উত্তর অভিমুখে নেমেছে ঘরছাড়া গাজাবাসীর ঢল। তবে সরে যাওয়ার আগেও আগ্রাসনের জানান দিয়েছে আইডিএফ সেনারা। বিভিন্ন জায়গায় খবর পাওয়া গেছে এমন সহিংসতার। ইউক্রেনকে আর একতরফা সহায়তা দিতে চান না মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য দেশটির ভূগর্ভস্থ খনিজ নিয়ে চলছে আলোচনা। কিন্তু কি এমন মহামূল্যবান খনিজ আছে ইউক্রেনের ভান্ডারে? ইউরোপীয় ইউনিয়ন যে 34টি গুরুত্বপূর্ণ খনিজ চিহ্নিত করেছে, তার মধ্যে 22টি রয়েছে ইউক্রেনে। আছে টাইটানিয়াম, ইউরেনিয়াম, কয়লা, এমনকি ইলেকট্রনিক যন্ত্র তৈরির অপরিহার্য উপাদান, বিরল খনিজ। কিন্তু কেন এসবের ওপর নজর পড়ল মার্কিন প্রেসিডেন্টের? ডেমোক্র্যাটদের যে ঢালাও সমর্থন এতকাল পেয়ে আসছিল কিয়েভ, ট্রাম্প যে তাতে লাগাম টানবেন তা জানাই ছিল প্রেসিডেন্ট জেলেনস্কির। তবে মার্কিন সহায়তা ছাড়া মস্কোর বিরুদ্ধে জয় তো দূরের কথা, যুদ্ধ চালানোই ভীষণ কঠিন কিয়েভের জন্য। তাই ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনের খনিজ পদার্থের বিনিময়ে দেশটিকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেন, সাথে সাথে রাজি হয়ে যান ভলোদিমির জেলেনস্কি। কিন্তু কি এমন খনিজ আছে ইউক্রেনের ভূগর্ভে? ইউরোপীয় ইউনিয়নের তথ্য মতে সংস্থাটির চিহ্নিত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 22টিই রয়েছে ইউক্রেনের ভূগর্ভে। রেয়ার আর্থ বা বিরল খনিজের বিপুল ভাণ্ডার দেশটির মাটি। রয়েছে বিপুল পরিমাণ কয়লাও। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে আছে টাইটানিয়াম, ইউরেনিয়ামও। বিরল খনিজ মূলত 17টি ধাতুর একটি গ্রুপ। বৈদ্যুতিক মোটর, যে কোনো ইলেকট্রনিক যন্ত্র, এমনকি মিসাইল তৈরিতেও অপরিহার্য উপাদান এই বিরল খনিজ। বিরল খনিজ নামে পরিচিত হলেও এটি মূলত বিরল নয়। রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল আকরিক পদার্থ আসলে বিরল নয়। সব ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয় এটি। পর্যায় সারণীতে একদম পাশাপাশি অবস্থান এসব উপাদানের। এর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে ভাঙা বা আলাদা করা খুবই কঠিন। প্রকৃতিতে এদের যে রূপে পাওয়া যায় তা থেকে ব্যবহারের উপযুক্ত করার যে প্রক্রিয়া তা ভীষণ জটিল। এ কারণেই এদেরকে বিরল খনিজ বলা হয়। কিন্তু হঠাৎ ইউক্রেনের ভূগর্ভস্থ এই সম্পদের দিকে কেন নজর পড়ল মার্কিন প্রেসিডেন্টের? বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের বাজারে চীনের একক আধিপত্য নষ্ট করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। রাশিয়ার সহায়তায় ইউক্রেনের বিরল খনিজ চীনের দখলে যেতে পারে এমন শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। তা ঠেকাতে চান ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ সামরিক সহায়তা ইউক্রেন পেয়েছে তার মূল্য বুঝে নিতে চাইছেন পুরোদস্তর ব্যবসায়ী ট্রাম্প। তবে ট্রাম্পের এই পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে সন্দিহান অনেকেই। বলছেন, রাজনৈতিকভাবে খুব সহজ হলেও মাঠ পর্যায়ে বেশ কঠিন ইউক্রেন থেকে খনিজ তুলে আনা।
রাজনৈতিকভাবে হয়তো ইউক্রেন থেকে বিরল খনিজ তুলে আনার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ, কিন্তু মাঠ পর্যায়ে তা কতটুকু সম্ভব তা আরও ভাবা প্রয়োজন। মার্কিন বা পশ্চিমা কোনো প্রতিষ্ঠানই সত্যিকার অর্থে এই কাজে পারদর্শী নয়। তার উপর ইউক্রেনের আকরিকগুলো এমন অঞ্চলে রয়েছে যা রাশিয়ার নিয়ন্ত্রণে, তাই ইউক্রেন বা পশ্চিমা যে কারোর জন্যই তার উপর নিয়ন্ত্রণ পাওয়া ভূ রাজনৈতিকভাবে কঠিন। ফোর্বসের তথ্য অনুযায়ী ইউক্রেনের ভূগর্ভে রয়েছে 111 বিলিয়ন টন খনিজ, যার আনুমানিক বাজার মূল্য $14.8 ট্রিলিয়ন। তবে এসবের 70% এখন রাশিয়ার দখলে। ইফাত আরো খন্দকার, যমুনা নিউজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমন দাবি মার্কিন গণমাধ্যমের। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কথা হয়েছে দুই প্রেসিডেন্টের। ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই নিশ্চিত করেনি বিষয়টি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি স্বীকার না করলেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হয়েছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই পুতিনের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। কথোপকথনের জন্য প্রস্তুত বলে জানান পুতিনও। রোববার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন নিয়ে জানতে চাইলে তার স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। কংগ্রেসের হাত ধরলে বিদায় হতো না ঝাড়ুর। আম আদমি পার্টি কংগ্রেস জোট করলে দিল্লির মসনদের আশা অপূর্ণই থেকে যেত বিজেপির। প্রধান বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উঠে আসছে এমন হিসেব নিকেশ। বলা হচ্ছে, ইন্ডিয়া জোটের মধ্যে ঐক্যের ঘাটতি ডুবিয়েছে কেজরিওয়ালের দলকে। দলের শীর্ষ নেতাদের একের পর এক কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগকেও দেখা হচ্ছে আম আদমি পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে। দীর্ঘ 27 বছরের প্রতীক্ষা, অতঃপর গেরুয়া শিবিরের প্রত্যাবর্তন। পরবর্তী শাসক হিসেবে বিজেপিকেই বেছে নিল দিল্লি। মোদি ম্যাজিক নাকি সাংগঠনিক দুর্বলতা, কিসের কাছে ধরাশায়ী হলো ক্ষমতাসীন আম আদমি পার্টি? ফল প্রকাশের পর চলছে সে বিশ্লেষণ। কংগ্রেসের সাথে জোট গঠন না করাকেই এবার দেখা হচ্ছে আম আদমি পার্টির দিল্লি পতনের মূল কারণ হিসেবে। রাজনীতিকরা দেখিয়েছেন, কংগ্রেস আর আম আদমি পার্টি জোট করলে সরকার গঠনে দরকারি 36টি আসন পেতে পারত কেজরিওয়ালের দল। কংগ্রেসকেও এক হাত নিচ্ছে অনেকে। যেখানে 65 আসনেই বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীদের জামানত, এতে লাভ তো হয়নি, উল্টো ক্ষতি হয়েছে আম আদমি পার্টির। নষ্ট হয়েছে ভোট ব্যাংক। 70টির মধ্যে 14 আসনে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে সম্মিলিতভাবে বেশি ভোট পেয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। অথচ জোট করলে পাল্টে যেত সমীকরণ। নয়াদিল্লিতে মাত্র 4099 ভোটের ব্যবধানে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু আসনটিতে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 4500-এর বেশি ভোট। অথচ জোটবদ্ধ হলে বদলে যেত আম আদমির হিসাব নিকাশ। জংপুরা আসনেও একই চিত্র। মাত্র 675 ভোটে হেরেছেন আম আদমি পার্টির হেভিওয়েট প্রার্থী মনীষ সিসোদিয়া। অথচ কংগ্রেসের ঝুলিতে গেছে 7000-এর বেশি ভোট। সৌরভ ভরদ্বাজ, সোমনাথ ভারতীর মতো শীর্ষ নেতারাও পরাজয়ের মুখ দেখেছেন মাত্র 2 থেকে 3000 ভোটের ব্যবধানে। শুধু তাই নয়, মংলাপুরী, রাজেন্দ্রনগর, সঙ্গম বিহার, ছত্তরপুর সহ আরও কয়েকটি আসনে জোটের অভাবে ভুগতে হয়েছে দলটিকে। গেলবারের চেয়ে 10% কমে এবারে কেজরিওয়ালের দল পেয়েছে 43.8% ভোট। অন্যদিকে মোদির বিজেপি পেয়েছে 45.8% ভোট। তবে জোটে নির্বাচন করলে আরও 6.5%-এর মতো ভোট যুক্ত হতো আম আদমির ঝুলিতে। কেজরিওয়ালের পরাজয়ের পেছনে আরও কিছু কারণ দায়ী বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, উন্নয়নে নজর না দিয়ে ঝগড়া বিবাদে ব্যস্ত ছিল তার দল। একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারির সাথে শীর্ষ নেতাদের নাম জড়িয়ে যাওয়াকেও ভরাডুবির অন্যতম কারণ মনে করা হচ্ছে। ঠিক যে সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।